আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানাই। আমি মোহাম্মদ রেজাউল করিম, লেকচারার ইন ইংলিশ, রাজীবপুর উইমেন্স কলেজ, কুড়িগ্রাম। ডিয়ার ভিউয়ার্স, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করব। ক্লাসটির জন্য অনেকেই অনুরোধ করেছিলেন। ডিগ্রি, অনার্স, এইচএসসি, এসএসসি এবং প্রাইমারি শিক্ষার্থীরাও যাতে সহজে বুঝতে পারেন সেদিক লক্ষ্য রেখে অত্যন্ত সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ টেন্সের ক্লাসটি একটি ভিডিওতেই দিব। ডিয়ার ভিউয়ার্স, খাতা কলম নিয়ে নিন। যখনই যতটুকু করে বোধগম্য হবে ততটুকু নোট করে ফেলবেন। দেখুন, টেন্স অর্থাৎ কাল বা সময়। কিসের সময়? টাইম অফ ওয়ার্ক, কাজের সময়। অর্থাৎ কাজের সময় নির্ধারণের সময়কে টেন্স বলা হয়। দেখুন, ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ, অর্থাৎ ভার্ব সংঘটিত বা সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আর একটু সহজ করে বলতে গেলে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, যেমন আমি পড়ি অর্থাৎ এখন পড়ি। পাস্ট টেন্স অতীতকাল, আমি পড়েছিলাম অর্থাৎ অতীতে আমি পড়েছিলাম। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, অর্থাৎ আমি ভবিষ্যতে পড়ব। তারপরে দেখুন, প্রত্যেকটি 4 প্রকার করে, কাজেই সর্বমোট 12 প্রকার টেন্স। এই 12 প্রকার সহজে আয়ত্ত করার জন্য এই 4টি আগে এইভাবে পড়ে নিন: ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট দিয়ে 4টি বলুন: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট দিয়ে বলুন: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার দিয়ে বলুন: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রত্যেকটি প্রকারের আলোচনায় চলুন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে সাধারণ, টেন্স মানে কাল। সাধারণ বর্তমান কাল। এটাকে সাধারণ বর্তমান বলা হয় কেন সেটি আমি পরে আসতেছি, আগে সংজ্ঞাটা একটু দেখুন। সাধারণভাবে বর্তমানে হয় এমন বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর চেনার উপায় হচ্ছে, বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা বাক্যের শেষে ই, অ, এ এই চিহ্নগুলো থাকে এবং বাক্যটি অভ্যাসগত অবস্থা বোঝায়। যেমন দেখেন, আমি ভাত খাই, এখানে রস্বই আছে। তুমি বই পড়ো, ও এখানে ও আছে। সে ঢাকা যায়, এ এখানে এ আছে। আচ্ছা, এখন সাধারণ কেন? সাধারণ বলতে দেখেন বাক্যটা, আমি ভাত খাই, তার মানে আমি এই মুহূর্তে ভাত খাই সেটা কিন্তু বোঝায় নাই, বরং এটা একটা অভ্যাস বুঝিয়েছে। কিন্তু পাশের বাক্যটা দেখেন, আমি ভাত খাইতেছি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য। এটা দ্বারা কিন্তু বোঝায় এই মুহূর্তে ভাত খাইতেছি। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এরকম কোনো টাইম ফোর্সিং বা সময়ের জোর নাই, কাজে এটি সাধারণ। তারপর একটা দেখেন, তুমি বই পড়ো, তার মানে এই মুহূর্তে যে বই পড়ো সেটা বলা হয় নাই, বরং তুমি সকালে পড়ো, দুপুরে পড়ো, রাতে পড়ো, তুমি স্টুডেন্ট তাই তুমি বই পড়ো। ঠিক এরকম প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যগুলা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত অবস্থা। আরেকটা দেখুন, সূর্য পূর্ব দিকে ওঠে, এই মুহূর্তে ওঠে সেটি বলা হয় নাই, বরং সেটা অভ্যাসগত অবস্থা। সে ঢাকা যায়, এই মুহূর্তে যায় সেটা বলা হয় নাই, বরং সে ঢাকা যায়, স্বাভাবিকভাবে ঢাকা যায় সেটি বলা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হতে হলে সেই বাক্যটি অবশ্যই অভ্যাসগত অবস্থা। আচ্ছা, সেজন্য বলা হয়ে থাকে সাধারণভাবে বর্তমানে হয়, কারণ এইখানে জোর বা টাইম ফোর্সিং নেই। এবার গঠন দেখেন, সাবজেক্ট মূল ভার্বের ওয়ান বা প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। নিচের উদাহরণ দেখেন, যেমন আই ইট রাইস, আই এখানে সাবজেক্ট, ইট হচ্ছে মূল ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এরকম আরেকটা বাক্য, ইউ রিড আ বুক। সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব আসে দুইটা টেন্সে,
একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই দুইটা টেন্স ছাড়া বাকি যে 10টা টেন্স আছে, সেই 10টা টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আসেই, বাউন্ড। আচ্ছা, কাজেই যখন দেখবেন যে সাবজেক্ট আছে এরপরে মূল ভার্বের সরাসরি প্রেজেন্ট দেওয়া আছে, তাহলে বুঝবেন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। আর সাবজেক্ট আছে মূল ভার্বের পাস্ট দেওয়া আছে, সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এরপরে চলেন সাবজেক্ট থার্ড পারসন এক বচন মানে একটা সংখ্যা, বচন মানে সংখ্যা। তো সাবজেক্ট থার্ড পারসন এক বচন হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন থার্ড পারসন কি দেখেন, আই, উই, ইউ, দে, এই যে 4টা সাবজেক্ট আছে আই, উই, ইউ, দে, এর বাইরে যত ব্যক্তি বস্তু প্রাণীর নাম আছে, হি, সি সহ যত ব্যক্তি বস্তু প্রাণীর নাম আছে সব হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন একটা হইলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন নিচের বাক্যটা দেখেন, হি, এটা তো থার্ড পারসন, অর্থাৎ আই, উই, ইউ, দে এর বাইরে আছে, কাজেই হিটা হচ্ছে থার্ড পারসন, আর এটা দ্বারা একটা বুঝাইছে, সিঙ্গুলার এটা, কাজেই মূল ভার্বের সাথে এস বা এই যে এস অথবা ইএস এর একটা নিয়ে আসতে হবে। এখন একটা কনফিউশন যে আমি এস নিব না ইএস নিব, সেটা আবার এই যে এখানে এই লাইনে দিয়ে দিছি। মূল ভার্বের শেষ অক্ষরটি ভাওয়াল হলে, যেমন এই দেখেন এখানে গো, ওটা হচ্ছে ভাওয়াল, কাজে দেখেন ইএস দিছি, অর্থাৎ মূল ভার্ব এর শেষ অক্ষরটি যদি ভাওয়াল হয় বা চ, স, স হয় তখন ইএস ব্যবহার করতে হবে। যেমন দেখেন হি গোস টু ঢাকা, এখানে এই যে গো এর শেষ অক্ষরটা হচ্ছে ভাওয়াল, কাজে ইএস দিয়ে দিছি। আবার চ স্বর মতো উচ্চারণ হলে, যেমন হি ক্যাসেস, ইএস বসছে, কারণ চ স্বর মতো উচ্চারণ হলেও ইএস বসে। আর কনসোনেন্ট হলে, যেমন হি ইটস, এখানে ইটটা হচ্ছে মূল ভার্ব, এই যে টিটা কনসোনেন্ট, কাজে এখানে শুধু ইএস বসছে। আচ্ছা, এরপরে সাবজেক্ট যদি থার্ড পারসন হইল কিন্তু সেটি যদি বহুবচন হয়, যেমন এখানে দেখেন বার্ডস মানে কি পাখিরা, তো বহুবচন হয়েছে, কাজেই ভার্বের সাথে কিন্তু এস বা ইএস হয় নাই। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন একটা হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে, আর থার্ড পারসন হয়ে যদি বহুবচন হয়ে যায়, বহু সংখ্যা হয়, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হবে না। সেরকম একটা বাক্য, বার্ডস পাখিরা, ফ্লাই ওরে, ইন দ্য স্কাই আকাশে। আর যদি এস না থাকতো এখানে নাউনের সাথে বার্ড, তাহলে কিন্তু হয়তো ফ্লাইস ইন দ্য স্কাই, তাহলে এখানে আইইএস হয়ে যেত। শেষে যদি ওয়াই থাকে তাহলে আইইএস হয়। আচ্ছা, এরপরে পরবর্তী অংশ চলেন। আচ্ছা, এই টেন্সের কি তাহলে সাহায্যকারী ভার্ব নাই? অবশ্যই সাহায্যকারী ভার্ব আছে, সেটি হচ্ছে ডু এবং ডাজ। আর এই সাহায্যকারী ভার্বটা কখন ব্যবহার হয়? যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে নাবোধক এবং প্রশ্নবোধক করা হয় তখন এই ডু ডাজ আসে। আচ্ছা, যেমন উপরে ছিল আই ইট রাইস, আমি ভাত খাই, যদি এটাকে নাবোধক বানাই আমি ভাত খাই না, তখন দেখেন এই যে কি হয়েছে, আই ডু নট ইট রাইস, এখানে ডু আসছে নটকে সাহায্য করতে, আই ডু নট ইট রাইস। ওরকম বাক্য নিচেরটা দেখেন, ইউ ডু নট রিড এ বুক, তুমি একটি বই পড়ো না। আচ্ছা, তারপরেরটা বাক্যটা দেখেন, হি ডাজ নট গো টু ঢাকা, সে ঢাকা যায় না। ডাজ কখন ব্যবহার করবেন? এই যে ক্ষেত্রে এস আছে বা ইএস আছে সেই ক্ষেত্রে ডাজ নট ব্যবহার করবেন। আবার ডাজ নট ব্যবহার হলে এই ভার্বের সাথে কিন্তু এস বা ইএস থাকবে না। তারপরে দেখেন প্রশ্নবোধক করতে ডু ডাজের ব্যবহার। প্রশ্নবোধক করতে ডু ডাজ সাবজেক্টের আগে বসাতে হবে। যেমন এই বাক্যটা দেখেন, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু ইউ রিড আ বুক, তুমি কি বই পড়ো? নিচের বাক্যটা, ডাজ হি গো টু ঢাকা, সে কি ঢাকা যায়? যে ক্ষেত্রে এস বা ইএস ছিল সেখানে ডাজ বসাবেন। আর ডাজ ব্যবহৃত হলে এই মূল ভার্বের সাথে এস বা ইএস কিন্তু থাকবে না। আচ্ছা, যে ক্ষেত্রে এস বা ইএস থাকবে সেখানে ডাজ বসাবেন, আর বাকি সকল ক্ষেত্রে ডু বসবে। প্রশ্নবোধক নাবোধক কিভাবে হবে সেটা দেখেন, ডোন্ট আই ইট রাইস, এই ডু নট সাবজেক্টের আগে বসছে,
আবার নটটা পরে বসালেও হবে, যেমন ডু আই নট ইট রাইস, ঠিক এরকম করেও বসানো যায়। পরের বাক্যটা দেখেন, ডোন্ট ইউ রিড আ বুক, তুমি কি বই পড়ো না? অথবা নটটাই যে পরে বসালেও হবে, ডু ইউ নট রিড এ বুক, ঠিক এরকম করে আপনি করতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি আপনি ভালো করে বুঝে থাকলে পরবর্তী টেন্সগুলো আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আপনি এটি বোঝার সাথে সাথে সুন্দর করে নোট করে ফেলুন। এবার চলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, তারপরে টেন্স মানে হচ্ছে কাল, অর্থাৎ এই মুহূর্তে কোনো কাজ চলিতেছে বা এক্ষুনি কোনো কাজ চলিতেছে এমন বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আচ্ছা, চেনার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি চিহ্ন থাকে। যথা আমি ভাত খাইতেছি, অর্থাৎ এই মুহূর্তে খাইতেছি, আর বাংলা বাক্যের শেষে কি আছে? তেসি। তুমি বই পড়িতেছো, তার মানে এই মুহূর্তে বই পড়িতেছো, আর বাংলা বাক্যের শেষে তেসো রয়েছে। তারপর এটা দেখুন, তিনি ঢাকা যাইতেছেন, তার মানে এক্ষুনি ঢাকা যাইতেছেন, আর বাংলা বাক্যের শেষে তেছেন রয়েছে। এবার গঠনটা দেখেন, প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর। আমি কিন্তু আগেই বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট বাদে বাকি যে 10টি টেন্স রয়েছে সবগুলা টেন্সেরই সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আসবে। যেমন এখানে দেখুন, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আসছে অ্যাম ইজ আর। আচ্ছা, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ কন্টিনিউয়াস হলেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে কি? তারপরে অবজেক্ট বসছে। যথা দেখুন বাক্যটা, এই যে আমি ভাত খাইতেছি, এটা আমি ইংরেজি করছি। প্রথমে সাবজেক্ট আই নিয়ে আসছি, আর আয়ের সাথে সাহায্যকারী ভার্ব অ্যাম ব্যবহার হয়েছে। তারপরে ভার্ব নিছি খাইতেছি, সেটা ইটিং, ইটের সাথে আইএনজি হয়ে গেছে, আই অ্যাম ইটিং। তারপরে অবজেক্ট নিয়েছি ভাত, রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে বাক্যটা দেখেন, তুমি বই পড়তেছো, সেই বাক্যটা নিছি ইউ আর রিডিং আ বুক, তুমি বই পড়িতেছো, ইউ এর সাথে সাহায্যকারী ভার্ব আর, তারপর রিডের সাথে আইএনজি এবং অবজেক্ট। পরের বাক্যটা দেখেন, তিনি ঢাকা যাইতেছেন, হি ইজ গোয়িং টু ঢাকা, তিনি ঢাকা যাইতেছে। এরপরে নাবোধক দেখুন, নাবোধক করতে সাহায্যকারী ভার্বের সাথে শুধু নট বসাইলেই হবে। যেমন আগের বাক্যগুলো আমি এখানে নিয়ে আসছি, আই অ্যাম নট ইটিং রাইস, তারপর এটা দেখেন ইউ আর নট রিডিং আ বুক, তারপর এটা হি ইজ নট গোয়িং টু ঢাকা। আর প্রশ্নবোধক করতে গেলে ঠিক আগের মতোই শুধু সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে বসবে। যেমন অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি? আর ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়তেছো? ইজ হি গোয়িং টু ঢাকা, সে কি ঢাকা যাইতেছে? ঠিক এরকম প্রশ্নবোধক করতে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসালে হবে, আর নাবোধক করতে সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসাতে হবে। আচ্ছা, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখুন, যে কোনো কাজ শেষ হয়েছে, আবার বুঝুন যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু একটু ফল বাকি আছে এমন বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন এরকম চিহ্ন থাকবে। আচ্ছা, যেমন দেখেন, আমি ভাত খাইয়াছি, অর্থাৎ ভাত খাওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে, কিন্তু একটু ফল বাকি আছে, কি? যে ভাত খেয়ে আমি এখনো ওখানে আছি। যেমন আমি ভাত খাইয়া আসি, চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে আসি শব্দটি আছে। তারপরটা দেখুন, তুমি বই পড়িয়াছো, বই পড়া শেষ হয়ে গেছে বাট ওখানে এখনো তুমি আসো। তিনি ঢাকা গিয়েছেন, ঢাকা পৌঁছে গিয়ে ওখানে আছেন। ঠিক এরকম যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু একটু ফল বাকি আছে, ঠিক এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা দেখুন, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসবে, সাবজেক্ট অনুযায়ী যেটা বসবে সেটা নিতে হবে।
এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হবে, তারপরে অবজেক্ট। আচ্ছা, ভার্বের পাস্ট পার্টিসিপলগুলো আমি নিচে ছন্দ আকারে দিয়েছি, সেটি নিয়ে পরে আলোচনা করতেছি। আগে আপনি এই গঠন অনুযায়ী এই বাক্যগুলো দেখুন। আমি এই বাংলাগুলোরই ইংরেজি করেছি। আমি ভাত খাইয়াছি, তাহলে প্রথমে সাবজেক্ট নিছি আই, তারপরে আয়ের সাথে সাহায্যকারী ভার্ব ব্যবহার হবে হ্যাভ, সেটি নিয়েছি। আর এই যে মূল ভার্ব খাইয়াছি, ইট অ্যাট ইটেন, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি, তারপরে ভাত হচ্ছে অবজেক্ট, সেটি বসিয়েছি। তাহলে বাক্যটি কি হলো? আই হ্যাভ ইটেন রাইস। তারপর এটা দেখেন, ইউ হ্যাভ রেড আ বুক, তুমি একটি বই পড়িয়াছো। ঠিক এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, আর রিড রিড রিড, এটা হচ্ছে ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর এটা দেখেন যে হি হ্যাজ গন টু ঢাকা, তিনি ঢাকা গিয়েছেন। এই দেখেন এই যে সাবজেক্ট বসছে, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাজ চলে আসছে হির সাথে, তারপরে মূল ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে এবং অবজেক্ট বসছে। তো এখন এখানে একটু জানতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমি 3টি ভার্বই নিচে দেখুন, নিম্নে ছন্দ আকারে ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল বর্ণিত হলো। আচ্ছা, ভার্বের 1 বা প্রেজেন্ট ফর্ম এটি, ভার্বের 2 বা পাস্ট ফর্ম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। পারফেক্ট টেন্সে ভার্বের 3 বা পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। আচ্ছা দেখুন, আমি ছন্দ করে দিয়েছি যাতে সহজে আয়ত্ত করতে পারেন। এই প্রত্যেকটা ছন্দের জন্য একটা করে আলাদা পৃষ্ঠা ব্যবহার করবেন, এবং যখনই নতুন কোনো ভার্ব আসবে সেটা কোন ছন্দে, সেই পেজে আপনি সেটা লিখে রাখবেন। যেমন দেখেন, খ্যাস খট খট, এই প্রথম লেটারের সাথে কিন্তু উচ্চারণের মিল আছে। যেমন বাই, এখানে ব আসছে, তাহলে বট বট। তারপরে ফাইট, এখানে ফ আসছে, ফট ফট। টিস ট আসছে, তাহলে টট টট। ব্রিং, ব্রড ব্রড। গেট, গট গট অথবা গটেন। ঠিক এরকম এই ছন্দে যেটা, এরকম নতুন শব্দ যখন পাবেন তখন এই পৃষ্ঠায় লিখে রাখবেন। এরপরে দেখেন এই কালারের ছন্দটা, এটার পরিবর্তন নাই। কাট কাট কাট, পুট পুট পুট, কস্ট কস্ট কস্ট, রিড রিড রিড, লেট লেট লেট। এই ছন্দ আপনি আলাদা পৃষ্ঠায় লিখবেন, এবং যখন এরকম শব্দ আসবে এই পৃষ্ঠার মধ্যে লিখে রাখবেন আপনার নোটে। এরপরে এই কালারটা দেখুন, রান র্যান রান, খাম খেম খাম। মাঝখানেরটা শুধু চেঞ্জ হয়েছে, পাশের দুটা কিন্তু একই রয়েছে। আচ্ছা, এটাও আপনি আলাদা পৃষ্ঠায় লিখবেন। এরপর এটা দেখুন এই কালার, গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, রাইট রোট রিটেন, সি স সিন, গিভ গেভ গিভেন, ইট অ্যাট ইটেন, টেক টুক টেকেন, তারপরে ফ্লাই ফ্লিউ ফ্লন। ঠিক এরকম যে ছন্দের শব্দ আছে সেগুলো এই পৃষ্ঠায় লিখে রাখবেন। অর্থাৎ প্রত্যেকটা ছন্দের জন্য এক একটা করে পৃষ্ঠা ব্যবহার করবেন। তারপরে পড়তে গিয়ে যখন নতুন শব্দ পাবেন, সেই শব্দটি কোন ছন্দের সাথে মিলে সেই পৃষ্ঠায় আপনি লিখে রাখবেন। তারপরে এখানে দেখেন, এগুলোতে শুধু ইডি যুক্ত হয়েছে, টি যুক্ত হয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে উইক ভার্ব। প্লে প্লেট প্লেট, ওয়ান্ট ওয়ান্টেড ওয়ান্টেড, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, লুক লুকড লুক, কল কল্ড কল্ড, তারপরে টক টক টকড, তারপরে লিভ লেফট লেফট, ফিল ফেল্ট ফেল্ট। ঠিক এরকম ছন্দ আকারে দিয়েছি, আপনি ভাগ ভাগ করে নিয়ে নেবেন এবং প্রত্যেকটার জন্য আলাদা পৃষ্ঠা ব্যবহার করবেন, আর অর্থগুলো অবশ্যই দেখবেন। এরপরে দেখুন যে নাবোধক কিভাবে করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক একই রকমের, যে প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্বের সাথে নট বসালেই নাবোধক হলো। যেমন আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। তারপরে ইউ হ্যাভ নট রিড আ বুক, তুমি বই পড়নি। হি হ্যাজ নট গন টু ঢাকা, তিনি ঢাকা যাননি। আচ্ছা, প্রশ্নবোধক করতে ঠিক আগের মতোই, যে সাহায্যকারী ভার্বটা শুধু সাবজেক্টের আগে আসবে। দেখুন, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। হ্যাভ ইউ রিড আ বুক, তুমি কি বই পড়েছো। হ্যাজ হি গন টু ঢাকা, সে কি ঢাকা গিয়েছে।
ঠিক এরকম, অর্থাৎ নাবোধক করতে সাহায্যকারী ভার্বের সাথে নট বসে এবং প্রশ্নবোধক করতে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসে। এই তো। এরপরে চলুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ কিছু সময় ব্যাপিয়া এখনো চলিতেছে এমন বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। নির্দিষ্ট সময় বুঝালে সিন্স বসাতে হবে এবং অনির্দিষ্ট সময় বুঝালে ফর বসাতে হবে। যথা, আমি সকাল হইতে পড়িতেছি। দেখেন, পড়িতেছি এই তেসি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসেও আছে, কিন্তু এইখানে তফাৎটা হচ্ছে যেখানে কাজটা সকাল হইতে শুরু হয়েছে। আচ্ছা, তারপরে বাক্যটা দেখেন, তুমি 2 ঘন্টা যাবৎ খেলিতেছ। তুমি খেলিতেছ, এই মুহূর্তে খেলিতেছ, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো। কিন্তু যেহেতু 2 ঘন্টা এই যে সময় ব্যাপিয়া বলছে, কাজে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 1971 সাল থেকে আমরা স্বাধীনতা ভোগ করতেছি, অর্থাৎ আমরা স্বাধীনতা এখনো ভোগ করতেছি, কিন্তু সেটা 1971 সাল থেকে শুরু হয়েছে। গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে। এখানে কি বলছে যে গত সোমবার অনেক আগে কাজটা শুরু হয়ে এখনো চলিতেছে। ঠিক এরকম যে কিছু সময় ব্যাপিয়া কোনো কাজ এখনো চলিতেছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর নির্দিষ্ট সময়ে সিন্স বসাতে হবে, অনির্দিষ্ট সময়ে ফর বসাতে হবে। আমরা ইংরেজি উদাহরণে চলে যাই এবং গঠনে চলে যাই। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখুন। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যে কোনো পারফেক্ট টেন্সে যে সাহায্যকারী ভার্ব থাকবে তার সাথে বিন লাগাইলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হয়ে যায়। যেমন আমাদের প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজ, তার সাথে বিন লাগালাম, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হয়ে গেল। আচ্ছা, তাহলে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর কন্টিনিউয়াস হলেই মূল ভার্বের সাথে আইএনজি হবে। দেখেন এখানে সেটাই রয়েছে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্লাস সিন্স অথবা ফর বসবে, প্লাস অবজেক্ট বসবে। আচ্ছা, আমরা উদাহরণে চলে যাই। যেমন এখানে দেখেন, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তেছি, সিন্স মর্নিং, সকাল হইতে। আচ্ছা, এখানে সিন্স বসলো কেন? কারণ এটা নির্দিষ্ট সময়, অর্থাৎ কাজের শুরু হওয়ার সময়টা যদি উল্লেখ থাকে, কাজ শুরু হওয়ার সময়টা যদি উল্লেখ থাকে তখন সেটা নির্দিষ্ট এবং সিন্স বসে। কিন্তু পরের বাক্যটা দেখেন, ইউ হ্যাভ বিন প্লেয়িং, তুমি খেলতেছো, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবৎ খেলতেছো। এটা কিন্তু অনির্দিষ্ট বুঝালো, কারণ সেই 2 ঘন্টা সকালের না দুপুরের এরকম উল্লেখ নাই, কাজ শুরু হওয়ার সময়টা উল্লেখ নাই। কাজে এরকম অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর বসে। তাহলে বাক্যটা আবার পড়ুন, ইউ হ্যাভ বিন প্লেয়িং, তুমি খেলতেছো, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবৎ। তারপরের বাক্যটা দেখুন, উই হ্যাভ বিন এনজয়িং ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা উপভোগ করতেছি, সিন্স 1971, 1971 সাল থেকে। এখানে সিন্স বসছে কারণ কাজ শুরু হওয়ার সময়টা উল্লেখ আছে। তারপরে দেখুন, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হইতেছে, সিন্স মানডে লাস্ট, গত সোমবার থেকে। কাজ শুরু হওয়ার সময়টা উল্লেখ আছে, কাজেই এটি নির্দিষ্ট এবং সিন্স বসছে। এরপরে নাবোধক করতে ঠিক সাহায্যকারী ভার্বের সাথে নট বসবে। আচ্ছা, এখানে যেহেতু হ্যাভ বিন মানে 2টি ওয়ার্ড দ্বারা সাহায্যকারী ভার্ব আছে, সেক্ষেত্রে প্রথম অংশটার সাথে নট বসাবেন। যেমন আই হ্যাভ নট বিন রিডিং সিন্স মর্নিং। তারপর এটা দেখুন, ইউ হ্যাভ নট বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। তারপর এটা, উই হ্যাভ নট বিন এনজয়িং ইন্ডিপেন্ডেন্স সিন্স 1971, ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মনডে লাস্ট। ঠিক এরকম প্রথম অংশটার সাথে নট বসাবেন। আর যখন প্রশ্নবোধক করবেন, দেখেন প্রশ্নবোধক করতে শুধু প্রথম ওয়ার্ডটি সামনে যাবে, অর্থাৎ হ্যাভ বিন 2টে ওয়ার্ড দ্বারা সাহায্যকারী ভার্ব, একটি ওয়ার্ড শুধু সামনে নেবেন। হ্যাভ আই বিন রিডিং সিন্স মর্নিং, ঠিক এরকম সাহায্যকারী ভার্বের প্রথম শব্দটি সামনে নিলেই হয়ে যাবে। হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। তারপরে হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মানডে লাস্ট,
ঠিক এরকম। মোট কথা হচ্ছে প্রশ্নবোধক করতে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসে, আর নাবোধক করতে সাহায্যকারী ভার্বের সাথে শুধু নট বসবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট মানে অতীত, ইনডিফিনিট মানে সাধারণ, তাহলে সাধারণ অতীতকাল। সাধারণভাবে অতীতে কোনো কাজ ঘটেছিল এর বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়ার শেষে লাম, লে, লেন ইত্যাদি চিহ্ন থাকে। দেখুন, আমি ভাত খেয়েছিলাম, এখানে লাম, কাজে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তুমি একটি চিঠি লিখেছিলে, এখানে ইলে রয়েছে বা লে রয়েছে, কাজে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তিনি ঢাকায় গিয়েছিলেন, এখানে ইলেন বা লেন রয়েছে, কাজে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা গঠনে চলে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন দেখুন, প্রথমে সাবজেক্ট, তারপরে দেখেন মূল ভার্বের পাস্ট বা ভার্ব টু বসবে। আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে এই কথাটা বলছি, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আসে না, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, যেমন এখানে দেখেন প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে কোনো সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্বটা পাস্ট হয়ে গেছে, তার মানে পাস্ট ইনডিফিনিট। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর যদি প্রেজেন্ট হইতো তাহলে কিন্তু এইভাবে হইতো আই ইট রাইস। মোট কথা প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট বাদে বাকি 10টা টেন্সেরই সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আসে, সবসময় আসে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্বগুলো শুধু নাবোধক এবং প্রশ্নবোধকের সময় আসে, সব সময় আসে না। কাজে সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব খুঁজে না পেলে সেই ক্ষেত্রে মূল ভার্ব পাস্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর মূল ভার্ব প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে গঠনটা আবার দেখুন, সাবজেক্ট মূল ভার্বের পাস্ট বা ভার্বের টু হবে, তারপরে অবজেক্ট। যেমন আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ইউ রোট আ লেটার, তুমি একটি চিঠি লিখেছিলে। তারপরে ইউ ওয়েন্ট টু ঢাকা, তুমি ঢাকা গিয়েছিলে। আচ্ছা, এই টেন্সের কি সাহায্যকারী ভার্ব নাই? আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের মতো এটারও সাহায্যকারী ভার্ব আছে, সেটি হচ্ছে ডিড। এই টেন্সের সাহায্যকারী ভার্ব ডিড, সেটি এই টেন্সকে নাবোধক এবং প্রশ্নবোধকের সময় ব্যবহার হবে। পরে দেখুন, এই টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডিড, যেটি এই টেন্সকে শুধুমাত্র নাবোধক এবং প্রশ্নবোধক করতে ব্যবহৃত হয়। আর ডিড ব্যবহার হলে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, ভার্ব অন হয়ে যায়। উদাহরণ দেখেন, যেমন নাবোধক আই অ্যাট রাইস ছিল, সেটাকে নাবোধক বানালে কি হলো? আই ডিড নট ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম না। এই সাহায্যকারী ভার্বের সাথে নট বসলো, আর ডিড আসলেই মূল ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে, আই ডিড নট ইট রাইস। তারপর এটা দেখেন, ইউ ডিড নট রাইট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে না। তারপরে ইউ ডিডেন্ট গো টু ঢাকা, তুমি ঢাকা গিয়েছিলে না। ঠিক এরকম ডিড ব্যবহৃত হলে মূল ভার্বটা আবার প্রেজেন্ট হয়ে যাবে। এবার প্রশ্নবোধকটা দেখুন, যে প্রশ্নবোধক করতে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে যাবে, জাস্ট এইটুকুই কাজ। ডিড আই ইট রাইস? আচ্ছা, তারপরে ডিড ইউ রাইট এ লেটার? ডিড ইউ গো টু ঢাকা? তো ডিড ব্যবহৃত হলেই মূল ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। এরপরে আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখুন, অতীতকালে চলমান টেন্স। অতীতকালে কোনো কাজ হইতেছিল। আচ্ছা, বর্তমানে কোনো কাজ হইতেছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু অতীতকালে কোনো কাজ হইতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আবার দেখুন, অতীতকালে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল এমন বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায় দেখেন, বাংলা ক্রিয়ার শেষে তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন এরকম চিহ্ন থাকবে। যথা আমি ভাত খাইতেছিলাম, দেখেন এখানে তে ছিলাম রয়েছে। তুমি বই পড়িতেছিলে, তার মানে অতীতকালে কোনো কাজ করতেছিলে। তিনি বাজারে যাইতেছিলেন, তার মানে অতীতকালে বাজারে যাইতেছিলেন। তো কন্টিনিউয়াস মানেই এই যে তে,
কোনো কাজ চলিতেছিল, ঠিক এরকম অতীতে চলিতেছিল এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা গঠনে চলে যাই। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখুন। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। মানে আগেই বলেছি কন্টিনিউয়াস টেন্স হলেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যথা আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। তারপর এটা দেখুন, ইউ ওয়ার রিডিং আ বুক, তুমি বই পড়িতেছিলে। হি ওয়াজ গোয়িং টু মার্কেট। এখানে দেখুন এই যে কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব বসছে এবং মূল ভার্বের সাথে আইএনজি বসছে। আচ্ছা, আর এগুলো না বোধক করতে এই সাহায্যকারী ভার্বের সাথে নট বসবে। যেমন আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম না। আচ্ছা, আর যদি প্রশ্নবোধক করা লাগে এই সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে যাবে। যেমন ওয়াজ আই ইটিং রাইস, ওয়ার ইউ রিডিং আ বুক, ঠিক এরকম। এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালের দুইটি কাজের মধ্যে একটি কাজ আরেকটির পূর্বে ঘটিয়াছিল এমন বুঝালে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ এখানে দুইটা কাজ থাকবে, একটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আগেরটি পাস্ট পারফেক্ট হবে এবং পরে যেটি সংঘটিত হবে সেটি পাস্ট ইনডিফিনিট হবে। এভাবে আমরা মনে রাখতে পারি যে বিফোর কনজাংশনের পূর্বে, দেখুন বিফোর মানে পূর্বে, বিফোর থাকলে পূর্বে হ্যাড বসবে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স সেটি। আবার যখন আফটার কনজাংশন থাকবে তখন পরে হ্যাড বসবে, তার মানে আফটার থাকলে পরেরটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, উদাহরণ দেখুন। যথা ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, এখানে কিন্তু রুগীটি আগে মারা গেল তারপরে ডাক্তার আসলো, কাজেই দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ঠিক এরকম হবে। আচ্ছা, পরের বাক্যগুলো দেখেন। ডাক্তার আসিবার পরে রুগী মারা গেল, অর্থাৎ ডাক্তার আসলো তারপরে রুগী মারা গেল। তো যেটি কাজটি পরে হলো সেটি পাস্ট ইনডিফিনিট, আর যেটি আগে ঘটলো সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটি আমরা স্ট্রাকচার এবং ইংরেজি উদাহরণ প্র্যাকটিসে চলে যাই, সেখানে আরও ক্লিয়ার হবে। এবার পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা দেখুন। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাড বসবে, একটাই সাহায্যকারী ভার্ব এটার। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে বা ভার্ব 3 হবে, অন্যটি পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, যে কোনো পারফেক্ট টেন্স হলেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর যে কোনো কন্টিনিউয়াস হলেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার উদাহরণ দেখুন। দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে দেখেন এই যে বিফোর বসছে, বিফোরের পূর্বেরটা কি হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। ঠিক এরকম বিফোর আর আফটার দ্বারা দুইটা টেন্স যুক্ত থাকবে, বিফোরের পূর্বেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আবার আফটার যুক্তটা দেখেন। দ্য প্যাশেন্ট ডাইড, রুগীটি মারা গেল আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসিবার পরে। এখানে আফটার বসছে, কাজে পরেরটা দেখেন পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে আর আগেরটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট গঠন মনে আছে তো, যে সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট। তারপর এটা দেখেন, উই হ্যাড এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমে প্রবেশ করেছিলাম বিফোর দ্য বেল র্যাং, বেল বাজার পূর্বে। তো এখানে দেখেন এই যে বিফোর বসছে আর বিফোরের পূর্বেরটা এই যে হ্যাড বসছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোরের পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক এরকম পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর আর আফটার যুক্ত থাকবে, বিফোরের পূর্বেরটা পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা পাস্ট ইনডেফিনিট। আবার আফটার যখন থাকবে আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, তার আগেরটা হলো পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, এরপরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। দেখুন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে একটি কাজ কিছু সময় ব্যাপিয়া ঘটিতেছিল বা চলিতেছিল বুঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা যেহেতু কন্টিনিউয়াস, কাজে চলিতেছিল অতীতকালে এরকম বুঝাবে, তে ছিল। আচ্ছা, পূর্বেরটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন দেখেন, তুমি আসিবার পূর্বে আমি পড়িতেছিলাম,
তার মানে আমি আগে পড়িতেছিলাম, এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তোমার আশা এটা হচ্ছে পরে, কাজে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এভাবে বাক্য হয়, তুমি 2 ঘন্টা যাবৎ খেলিতেছিলে, অর্থাৎ অতীতকালে সেটি 2 ঘন্টা যাবৎ খেলিতেছিলে, সময় ব্যাপিয়া অতীতে এই কাজটি চলিতেছিল। আচ্ছা, এরপরে আমরা গঠনে চলে যাই। গঠন, সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাড বিন। আমি আগেই বলছি যে পারফেক্ট টেন্সে যে সাহায্যকারী ভার্ব থাকে তার সাথে বিন লাগালেই পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হয়ে যায়। যেমন আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব ছিল হ্যাড, তো হ্যাডের সাথে বিন লাগালাম, এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হয়ে গেল। আচ্ছা, আমি আবার বলতেছি, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ কন্টিনিউয়াস হলেই আইএনজি যুক্ত, তারপরে অবজেক্ট বসাবেন এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট যদি থাকে আর কি। যেমন উদাহরণে দেখেন, আই হ্যাড বিন রিডিং, আমি পড়িতেছিলাম, এটাই কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি পড়িতেছিলাম। বিফোর ইউ কেম, তুমি আসিবার পূর্বে, এই বিফোরের পূর্বেরটা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পরেরটি পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, পরেরটা দেখেন, ইউ হ্যাড বিন রাইটিং, তুমি লিখিতেছিলে, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবৎ, অতীতকালে তুমি 2 ঘন্টা যাবৎ লিখিতেছিলে, ঠিক এরকম। আর নাবোধক করতে ঠিক এই যে সাহায্যকারী ভার্বের সাথে নট বসবে, প্রশ্নবোধক করতে সাহায্যকারী ভার্বটা আগে যাবে। আচ্ছা, এরপরে আমরা ফিউচার টেন্সে চলে যাব। ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ হবে, আমি আবার বলি, সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা, চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বেন এই চিহ্নগুলো থাকবে। যেমন দেখেন, আমি ভাত খাবো, এই যে ব আছে এখানে। তুমি বই পড়বে, ব আছে। তিনি ঢাকা যাবেন, বেন আছে। আচ্ছা, আর এই ব, বে, বেন এগুলোর ইংরেজি হচ্ছে শ্যাল, উইল। আমরা এরপরে গঠনে চলে যাই। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন, প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল, প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্লাস অবজেক্ট। যেমন এখানে দেখুন, আমি এই বাংলাগুলোর ইংরেজি করেছি। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, তাহলে শ্যাল মানে এখানে কিন্তু ব। তারপরে দেখুন, ইউ উইল রিড আ বুক, তুমি একটি বই পড়বে, উইল মানে কিন্তু ব। হি উইল গো টু ঢাকা, তিনি ঢাকা যাবেন, এই যে বেন বা ব, বে, বেন এর ইংরেজি হচ্ছে শ্যাল, উইল। যেমন আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। আর এখানে সাহায্যকারী ভার্ব সব সাবজেক্টের ক্ষেত্রে উইল বসানো যায়, আবার শ্যাল শুধু আয়ের সাথে এবং উইয়ের সাথে বসে, তো সব ক্ষেত্রে উইল বসাইতে পারবেন। আচ্ছা, নাবোধক করতে সাহায্যকারী ভার্বের সাথে নট বসবে এবং প্রশ্নবোধক করতে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে যাবে। এই তো, এরপরে চলুন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে এমন বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ কন্টিনিউয়াস মানেই তে। আচ্ছা, বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন এই চিহ্নগুলো থাকবে। যথা দেখুন, আমি পড়িতে থাকিব, তার মানে ভবিষ্যতে পড়িতে থাকিব কন্টিনিউয়াস। তুমি লিখিতে থাকিবে, তিনি কাজটি করিতে থাকিবেন, তার মানে ভবিষ্যতে কাজটি করিতে থাকিবেন। গঠনটা দেখুন, প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব শ্যাল বি, উইল বি, প্লাস মূল ভার্বের আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস হলে আইএনজি হয়, প্লাস অবজেক্ট। যেমন দেখুন, আই উইল বি রিডিং, আমি পড়িতে থাকিব, এই বাংলাগুলোরই ইংরেজি করেছি। ইউ উইল বি রাইটিং, তুমি লিখিতে থাকিবে, অবজেক্ট দিতে পারেন। তারপরে তিনি কাজটি করিতে থাকিবেন, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, নাবোধক করতে উইলের সাথে নট বসবে এবং প্রশ্নবোধক করতে উইল অংশটুকু আগে যাবে। যেমন উইল আই বি রিডিং, আমি কি পড়িতে থাকিব, ঠিক এরকম। আর নাবোধক করতে আই উইল নট বি রিডিং, আমি পড়িতে থাকিব না, ঠিক এরকম। এরপরে আমরা
ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাব। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতের দুটি কাজের মধ্যে, দেখুন, ভবিষ্যতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স এবং যেটি পরে সংঘটিত হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখুন, আমি আসিবার পূর্বে তুমি কাজটি শেষ করবে, তার মানে হচ্ছে তুমি কাজটি শেষ করবে আগে, তারপরে আমার আসার বিষয়টি। তারপরে দেখুন, আগামীকালের মধ্যে আমি পড়াটি শেষ করিব। আচ্ছা, এরপরে আমরা গঠনে চলে যাই। দেখুন, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন দেখুন। প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হবে। অর্থাৎ পারফেক্ট টেন্স হলেই, যে কোনো পারফেক্ট টেন্স হলেই মূল ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপরে অবজেক্ট বসবে, প্লাস অন্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে বা বাকি অংশ। যথা দেখুন, আগের বাংলাগুলোরই আমি ইংরেজি করেছি। ইউ উইল হ্যাভ ফিনিশড, তুমি শেষ করবে, শেষ করে থাকবে দ্য ওয়ার্ক, কাজটি, বিফোর আই কাম, আমি আসার পূর্বে। তারপর এটা দেখুন, আই উইল হ্যাভ কমপ্লিটেড, আমি শেষ করব, শেষ করে থাকব দ্য ওয়ার্ক, কাজটি, বাই টুমোরো, আগামীকালের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব লাস্ট, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতের একটি কাজ কিছু সময় ব্যাপিয়া চলিতে থাকিবে, এতে মানে হচ্ছে কন্টিনিউয়াস। তো ভবিষ্যতের কোনো কাজ চলিতে থাকিবে কিছু সময় ব্যাপিয়া, এর বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পূর্বেরটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যটি ফিউচার ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। উদাহরণ দেখুন, শিক্ষক আসিবার পূর্বে আমরা পড়িতে থাকিব। আচ্ছা, তুমি আসিবার পূর্বে আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিব। এবার গঠন দেখুন এবং ইংরেজি উদাহরণ দেখুন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দেখুন। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আমি আগেই বলেছি যে পারফেক্ট টেন্সে যে সাহায্যকারী ভার্ব থাকে তার সাথে বিন লাগালেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হয়ে যায়। যেমন এখানে ফিউচার পারফেক্ট টেন্সে ছিল শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তার সাথে বিন লাগালাম, কাজে হয়ে গেল শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলেই মূল ভার্বের সাথে আইএনজি হয়, প্লাস অবজেক্ট, এবং অন্যটি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচার ইনডিফিনিট হবে। যেমন উদাহরণ দেখুন, উই উইল হ্যাভ বিন রিডিং, আমরা পড়িতে থাকিব, বিফোর দ্য টিচার উইল কাম, অথবা দ্য টিচার কামস। তারপর এটা দেখুন, আই উইল হ্যাভ বিন ড্রয়িং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকিব ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিব। ভবিষ্যৎ বুঝালো এবং সময় ব্যাপিয়া চলিতেছে এরকম বুঝাচ্ছে যে ভবিষ্যতে 2 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিব। বিফোর ইউ উইল কাম, তুমি আসার পূর্বে বা বিফোর ইউ কাম, ঠিক এরকম হবে। তো ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকটা টেন্স আপনি বুঝবেন, তারপরে খাতায় নোট করবেন, এরপরে আবারও বুঝবেন, ভিডিও স্টপ করবেন, তারপরে নোট করবেন। ঠিক এরকম পুরো টেন্সটি আপনি সুন্দর করে নোট করে ফেলুন এবং সহজে বুঝতে পারবেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি প্রথমে পেয়ে যান। এর পরবর্তীতে আমি টেন্স ইন টেকনিক, অর্থাৎ টেকনিকে কিভাবে টেন্স মনে রাখা যায় ঠিক সেই বিষয়ে একটি ভিডিও দিব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।